বাস্তুতে জলের না চলছে না। বলছি বাস্তুতে জলের অবস্থানটা কোথায় রাখলে ভালো হয়? একদম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাস্তুর এটাকে বন্ধ করুন। বাস্তুতে জল একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বাস্তুটা আমাদের সমস্ত কিছু এনার্জির উপর ডিপেন্ড করে। বাস্তুর বিভিন্ন দিকে বিভিন্ন এনার্জি থাকে। পূর্ব দিকটা হচ্ছে হিট এনার্জি, যেখান থেকে তাপ তৈরি হবে। যত তাপ তৈরি হওয়ার যেসব যন্ত্রপাতিগুলো আপনি পূর্ব দিকের দেওয়ালে ঘেঁষে রাখবেন। আর নর্থ সাউথটা হচ্ছে অগ্নি, হিট এনার্জি, ওই দিকটাও একই ব্যাপার। আপনি যেসব যন্ত্রপাতি থেকে হিট তৈরি হবে, হিট জেনারেট হবে, সেসব যন্ত্রপাতিগুলোকে আপনি ওই সাউথের দিকে করে রাখবেন। আর নর্থের দিকটা হচ্ছে জল তত্ত্ব। আপনার জলের যত ব্যবস্থা যা কিছু সব কিছু আপনি নর্থ এবং ওয়েস্ট ঘেঁষে রাখবেন। ওয়েস্টেও বরুণ দেবের অবস্থান, অতএব পশ্চিম দিক বা উত্তর দিক এই দুটো জায়গায় জলের অবস্থান হচ্ছে সঠিক জায়গা। বাস্তুতে রুমটা ঠিক কোন জায়গায় করা উচিত? শোয়ার রুম? একদম। বাস্তুতে অনেক রকম অনেকজন সদস্য থাকে। আপনি ঠিক কোন সদস্যের কোথায় থাকার কথা সেইভাবে ক্লিয়ার করলেন না, তবু আমি বলছি। আপনি দেখবেন একটা বাস্তুতে 60 ঊর্ধ্ব মানুষ থাকে, 30 থেকে 50 বছরের যারা আর্নিং মেম্বারও থাকে বা স্টুডেন্ট থাকে। প্রত্যেকের জন্য শোয়ার ঘর আলাদা হওয়া উচিত। যে সমস্ত ব্যক্তির বয়স 60-এর ঊর্ধ্ব তাদের কিন্তু শোয়ার ঘর আপনি ঈশান কোণে করবেন। তাতে তাদের সুখ শান্তি দীর্ঘায়ু হবে, তারা ভালোভাবে থাকতে পারবে। এবং যাদের এক্ষেত্রে যারা স্টুডেন্ট আছে তাদের কিন্তু ওই ঈশান কোণে তাদের পড়াশোনার টেবিল, শয়নকক্ষ দুটোই করা যেতে পারে। কিন্তু যারা আর্নিং মেম্বার, যাদের ধরো দাম্পত্য জীবন যারা এখন রয়েছে, যারা ইয়াংগেস্ট বা যাদের এখন যারা সাংসারিক জীবনে রয়েছে, যাদের বয়স 30 থেকে 60-এর ভেতর, তাদের কিন্তু থাকা দরকার নৈঋত্য কোণ। নৈঋত্য কোণ কোনটা? একদম সঠিক, আপনারা শুনেছেন, ধন্যবাদ। ওই দক্ষিণ পশ্চিম কোণে হেড অফ দ্য ফ্যামিলি, হেড অফ দ্য আর্নিং মেম্বার। তাহলে আমাদের এই বাস্তুতে দক্ষিণ পূর্ব কোণ কোনটা হচ্ছে? দক্ষিণ পশ্চিম। একদম দক্ষিণ পশ্চিম। একদম ওই দিকটাতেই কিন্তু যারা এখন ইয়াংগেস্ট কাপল, যারা সদ্য বিবাহিত হয়েছে, হ্যাঁ, যাদের এখন যৌবন যারা ডিল করছে, যাদের সাংসারিক জীবন করতে হবে, যারা সন্তান পেতে চাচ্ছে, তাদের কিন্তু অনেকে কি হয়, তারা ভুল করে ঈশান কোণে বিয়ে করার পর ঈশান কোণে গিয়ে তাদের বসবাস করতে শুরু করে দেয়। সেক্ষেত্রে কিন্তু তাদের সাংসারিক জীবন বিভ্রান্তকর হতে পারে। ইভেন কি এমনও ঘটনা ঘটতে পারে যে দীর্ঘদিন যদি ঈশান কোণে স্বামী স্ত্রী থাকে, তাদের ব্যবহার কিন্তু ভাই বোনের মতো হয়ে যেতে পারে। তো এই বিষয়টা অবশ্যই ধ্যান দেওয়া উচিত। যারা পার্টনার লাইফ ডিল করবেন, যাদের বয়স 30 থেকে 60-এর মধ্যে, তাদের কিন্তু কখনোই ঈশান কোণে থাকা উচিত নয়। তাদের জন্য আদর্শ জায়গা হচ্ছে নৈঋত্য কোণ। আর আরেক যারা স্টাডি করবে, যারা পড়াশোনা করতে চাচ্ছে, হ্যাঁ, তাদের কিন্তু ঈশান কোণেই প্লেসমেন্ট হওয়া ভালো। এছাড়া ব্যবসা অনুযায়ী বিভিন্ন রকম পেশা অনুযায়ী দিক অনেকটা ডিপেন্ড করে, সেটা আলাদা ব্যাপার। কোন পেশায় কে নিযুক্ত আছে সেই অনুযায়ী তাদের থাকারও একটা ব্যবস্থা হয়ে থাকে। বিশেষ করে যারা চাকরিজীবী হয় তাদের ক্ষেত্রে কিন্তু পূর্ব দিকটাকে গুরুত্ব দিতে হয়, কারণ তাদের মান সম্মান পূর্ব দিকে আমাদের রবিদেবের অবস্থান। তো পূর্ব দিকের উপর আমাদের মান সম্মান, যশ ইত্যাদি ডিপেন্ড করে। এবার এই দিকটা যদি কোনোভাবে খারাপ থাকে, এই দিক দিয়ে যদি ড্রেন থাকে বা নোংরা আবর্জনা থাকে পূর্ব দিকে, তাহলে যারা চাকরি করে সেখানে চাকরি ক্ষেত্রে মান সম্মান হানিকর ঘটনা ঘটতে পারে, খারাপ এলিগেশন করতে পারে, অনেক রকম সমস্যা হয়ে যেতে পারে।
তো পূর্ব দিকটা তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। যারা মেডিসিন বা ব্যবসায়ী করে তাদের উত্তর দিকটাকে গুরুত্ব দিতে হয়, কারণ উত্তর দিকটা যত ভালো হবে তাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে। এবার অনেকে যারা মেডিসিনের ব্যবসা করে তাদের আবার দক্ষিণ দিকটা গুরুত্বপূর্ণ। এরকম পেশা অনুযায়ী আবার দিকের ভাব থাকতে পারে। আর কি প্রশ্ন আপনার? ধরুন দরজার মেন ডোর যেটা সেইটা সাধারণত আমরা দক্ষিণ দিকে করে থাকি। ওটা দক্ষিণ মানে পূর্ব না উত্তর, কোন দিকে করলে সব থেকে ভালো হয়? তার পজিশন আছে বাড়িতে আর কি। খুব ভালো প্রশ্ন। এক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ফেল করে থাকি। আমাদের অনেকে চিন্তা ভাবনা যে দক্ষিণ দুয়ারে ঘর ভালো, কিন্তু আমাদের শাস্ত্রমত সেটা বলছে না। দক্ষিণ দিকটা আমাদের জমের দিক বলা হয়, তো আমাদের দক্ষিণে বাতাস পাওয়ার জন্য আমরা ম্যাক্সিমাম দক্ষিণ দিকে দুয়ারের ঘর করি। তো শাস্ত্রের মধ্যে ওটা খুব ভালো বলা হয় না। কিন্তু সব থেকে যদি বাস্তুর দরজা করতে চান তাহলে চেষ্টা করবেন পূর্ব দিক এবং উত্তর দিক, এই দুটো দিক অত্যন্ত ভালো। এবার পূর্ব দিকের পুরোটাই আপনার পুরো এরিয়াটাই কিন্তু ভালো হবে না। একটা নির্দিষ্ট নিয়ম মেনে যদি আপনি এন্ট্রান্সটা করতে পারেন তাহলে খুব আপনার উন্নতির যোগ হতে পারে বাস্তুতে। সেই নিয়মটা আপনাকে আমি একটু বলে দিচ্ছি। আপনার বাড়ির যদি পূর্ব থেকে দক্ষিণ দিকটা, মানে হাইটের কথা বলছি, যদি 27 ফিট হয়, এটাকে 9 দিয়ে ভাগ করলেন তাহলে প্রতি ফিট কত করে হবে? 3 ফিট। আপনাকে 3 থেকে 4 এর মধ্যে এরিয়াতে আপনাকে এন্ট্রান্সটা করতে হবে। তাহলে কত ফিটে আপনি এন্ট্রান্সটা করবেন বলুন তো? এটা একটু ম্যাথমেটিক্যাল জিনিস। হ্যাঁ, আপনার বাড়ির যদি মানে উত্তর থেকে দক্ষিণ দিকের লেন্থটা, দৈর্ঘ্যটা যদি 27 ফুট হয়, 27 ফুটকে আমাদের নিয়ম 9 দিয়ে ভাগ করতে হবে। ওই ভাগ করার পর টোটাল এরিয়াটা হচ্ছে 9 দিয়ে ভাগ করলে 3 ফিট করে হচ্ছে। আমাদের সব থেকে আদর্শ এন্ট্রান্স বলা হচ্ছে যে ওই 9 ভাগের 3 থেকে 4 নম্বর ভাগটা হচ্ছে সব থেকে ভালো এন্ট্রান্সের জন্য। তাহলে কত ফুটে আপনি এন্ট্রান্সটা করলে আপনার সব থেকে ভালো এন্ট্রান্স হবে? একদম সঠিক আপনারা বুঝেছেন। ওইটা যদি আপনি একটা এন্ট্রান্স করতে পারেন, ওই বাড়ির শ্রীবৃদ্ধি, মানে আমাদের সাধারণত বাস্তুতে আপস অ্যান্ড ডাউন 1.5 থেকে 2 বছরের মধ্যে বুঝতে পারা যায়, 2.5 বছর থেকে ভালো বোঝা যায়। ওইরকম বাড়ি যদি আপনি একটা বাস্তুশাস্ত্র মেনে কেউ করতে পারেন, তবেই বুঝতে পারবেন যে উন্নতি কাকে বলে, বাস্তুর প্রভাব কি, আপনি সুন্দরভাবে পরিষ্কার বুঝতে পারবেন। যদি আপনাদের কারো এই বাড়ি করার কোনো প্ল্যানিং থাকে তাহলে এইভাবে মাপজোক করে বাড়িটা করুন। এইভাবে এন্ট্রান্সটা করবেন পূর্ব দিকের ঠিক 9 থেকে 12 ফিটের মাঝামাঝিতে এন্ট্রান্স করবেন। সব থেকে উন্নতির, প্রসপারিটির আদর্শ এন্ট্রান্স এটাই। আর কিছু? আরেকটা প্রশ্ন হচ্ছে, মাইক্রোফোন নেই? বলছি বাড়িটা কত হাত বাই কত হাত? বলছি বাড়িটা কত হাত বাই কত হাত করলে মানে কার পক্ষে কতটা ঠিক মতো বাস্তুটা তৈরি হবে, বাড়িটা তৈরি হবে? ভালো প্রশ্ন। আমাদের বাস্তু তৈরি করার সময় সবসময় আমাদের চেষ্টা রাখতে হয় বাস্তু পুরুষের যে এটা ব্রহ্মস্থানটা যেন কাটিং মানে বেরিয়ে না যায়। হ্যাঁ, ব্রহ্মস্থানটা যেন সেন্টারে থাকে। তার জন্য সব থেকে আদর্শ মানে এটা কি হতে পারে, ভূমিটা কীরকম ভূমি হলে বাস্তু ব্রহ্মস্থানটা একদম সেন্টারে থাকবে? কেউ ইমাজিন করতে পারেন বাস্তুটা কি সাইজ হলে ব্রহ্মস্থানটা একদম সেন্টারে হবে? স্কোয়ার। একদম ম্যাডাম সঠিক বলেছেন। স্কোয়ার হলে নয়, আপনাকে চেষ্টা করতে হবে বাড়িটা যেন স্কোয়ার হয়, সব চারদিকটা যেন স্কোয়ার শেপ, মানে দৈর্ঘ্য প্রস্থ সব যেন ইকুয়াল হয়, তাহলে কিন্তু আপনার বাড়িটা খুবই বর্গাকার। এছাড়া রেক্টেঙ্গেলও চলবে, কিন্তু বৃত্তাকার বা ত্রিভুজাকার বা সার্কেল মানে অন্য কোনো কিছু মানে আপস অ্যান্ড ডাউনস হলে সেক্ষেত্রে কিন্তু বাস্তুপুরুষের ব্রহ্মস্থান বাস্তুপুরুষ কোনোটাই ম্যাচিং থাকবে না। সেক্ষেত্রে এনার্জিটা বাড়ির মধ্যে ফ্লো করবে না, তখন এনার্জিটা কাটিং হয়ে যাওয়ার চান্স থাকবে।
তো সেই কারণে সবসময় বাস্তু করার জন্য ল্যান্ড বিবেচনা করার সময় অবশ্যই স্কোয়ার শেপ, রেক্টেঙ্গেল শেপটাকে বেশি গুরুত্ব দেবেন। এছাড়া আরেকটা বিষয় আপনারা করেননি, আমার মাথায় এলো তাই বললাম, বাস্তু কিন্তু কোনো জায়গায় কাটিং বা এক্সটেনশন ভালো নয়, এক্সেপ্ট ঈশান কোণ। ঈশান কোণে আপনি সামান্য এক্সটেনশন শোভন বাস্তুর ক্ষেত্রে, এছাড়া আর যে 3টে কোণ আছে কোনো কোণেই এক্সটেনশন ভালো না, পাশাপাশি কাটিংও ভালো না। ঈশান কোণে কাটিং ভালো না, শুধু ঈশান কোণে এক্সটেনশন ভালো। যদি বাড়ির উন্নতি করতে চান তাহলে বাড়িটাকে কিছুটা সামান্য ঈশান কোণটাকে একটু এক্সটেনশন রাখতে পারেন, আদারওয়াইজ কোনো কোণে কাটিং বা এক্সটেনশন করা ঠিক হবে না। পাশাপাশি আরেকটা প্রশ্ন প্রায় থাকে যে আমাদের তাহলে ল্যাট্রিন বাথরুমটা কোন জায়গায় করা উচিত। সেক্ষেত্রে বলি, ল্যাট্রিন বাথরুম কোনো কোণেই করা উচিত নয়। আমাদের আগেকার মানুষরা তারা ল্যাট্রিন বাথরুমটাকে তারা বাড়ির বাইরে রাখতেন, কিন্তু বর্তমানে সময় সাপেক্ষে আমরা কিন্তু বাড়ির মধ্যে এটাকে নিয়ে এসেছি। তো যদি বাড়ির মধ্যেই করতে হয় তাহলে কখনোই কোনো কোণে করা উচিত হবে না। প্রতিটা কোণেই যদি আপনি এই ল্যাট্রিন বাথরুম করেন কোনো না কোনো সমস্যা তৈরি করবে। তাহলে আপনার প্রশ্ন হতে পারে তাহলে কোন দিকে করবো বাড়ির ভেতরে। এটা আপনার উচিত পশ্চিম দিক ঘেঁষে আপনি আপনার পজিশন অনুযায়ী করতে পারেন, তো কখনোই কোনো কোণেই করবেন না, বাড়ির কোনো কোণটাতেই এটা করবেন না। আবার অনেক সময় আপনার প্রশ্ন হতে পারে যে আমার যে জায়গাটা সেই জায়গাটা তো স্কোয়ার নয়, কিন্তু একটু রেক্টেঙ্গেল বা ইত্যাদি, তাহলে আপনাকে বাড়িতে জায়গাটা যাই হোক না কেন আপনাকে কিন্তু বাড়ির যে আপনি এরিয়াটা যেটা করবেন সেটা কিন্তু আপনাকে রেক্টেঙ্গেল বা স্কোয়ারে আপনাকে করতে হবে, তাহলে কিন্তু আপনার বাড়িটা সঠিক বাস্তুশাস্ত্র রীতি অনুসারে হবে। আর কিছু? আচ্ছা, ধরুন ঈশান কোণে বলা হচ্ছে ঠাকুর রাখার জায়গা বা দেবতা রাখার জায়গা, ধরুন ওটাকে আমি ছাদ করলাম, তাহলে নিচে আমার ঠাকুর থাকলো, তাহলে উপরে আমি ছাদ ওইখানে কি করবো? ছাদের পরে ওখানে ধরো দোতলা আমি বাড়ি যদি করি, তাহলে ওখানে কি তার উপরে আর ছাদ করা যাবে না? ওখানে কাটিং করে দিতে হবে না, আমরা দেবতাকে সঙ্গে উপরের দিকেই রাখি, আপনার যখন উপরে করবেন দেবতাকে উপরে নিয়ে যাবেন। ধরুন উপরে নিয়ে গেলাম, অনেকে মাইক্রোফোনটা দিয়ে ধরুন উপরে নিয়ে গেলাম, এবার অনেক সময় কি হয় যারা বয়স্ক মানুষ হয়তো ঠাকুর একটু ফুল দিবে, তার একটু যেন দোতলায় উঠা নামা একটু অসুবিধা হয়ে যায়। না, তার বাড়ির মধ্যে তার নিজের রুমের মধ্যে একটা বাড়ি সে করে নিতে হবে। ইন্ডিভিজুয়াল যদি তার উঠতে অসুবিধা হয় তার মতো করে তার রুমের মধ্যেই একটা তাকে করে নিতে হবে, তাকেই যে উপরে উঠেই করতে হবে এমন কিছু না। আরেকটা কথা বলে রাখি, এটা যদিও আমি ক্ষমা চেয়েই বলছি, ঈশ্বর কোনো মন্দিরে বা কোনো এর মধ্যেই নেই, ঈশ্বরটা রয়েছে আপনার ভক্তির মধ্যে, আপনার মধ্যেই রয়েছে। পরিবেশ তৈরি করে, এই মন্দিরে এসছেন বলে একটু পবিত্রভাবে এসছেন, ভালো কিছু জানার ইচ্ছা নিয়ে, এটাই বড়। আপনার ঈশ্বরটা ঠিক আপনার সঙ্গে সঙ্গেই ঘুরছে আপনার মধ্যে। আপনি যদি কোনো মন্দিরে না গিয়েও বাড়ির পরিবেশে বা নিজের বিছানার মধ্যেও যদি তাকে সাধনা করতে পারেন তাহলে ঈশ্বর আপনার কাছেই পৌঁছে যাবে। তার জন্য ওই মন্দিরের উপরে উঠে গিয়ে বা আমি এই যে 5তলা মন্দির করছি বলে ওখানেই গেলে আপনি ভালো পরিবেশটা হয়তো ভালো লাগবে, 5তলার উপরে গিয়ে সাধনা মেডিটেশন করতে ভালো লাগবে, এইটুকুই বড়। এইখানে যে ঠাকুর বসে আছে একদম করে এটা ভাবা ঠিক, এটা আমার নিজস্ব চিন্তা ভাবনা। এবার এটা মানে অন্য কিছু ভাবনাও হতে পারে। বা ধরুন পরিবারে হয়তো দুটো পার্টনার আছে, কেউ হয়তো নিচের তলা থাকলো, কেউ উপর তলা, সে বলবে আমি আমার মন্দির দরকার, ঠাকুর রাখার জায়গা এরও দরকার, তাহলে ওই সোজা উপরে কি সে করতে পারে? মন্দির যদি বড় সেখানে ঠাকুর থাকলো, নিচেও থাকলো, ওইভাবে করতে হবে। আপনার রুমটাকে একটা পুরো করে নেবেন, একটা বাড়ির পাশাপাশি রুমটাকেও একটা বাস্তু ভেবে নেবেন। ধরো এটাই আমাদের এই রুমটাকে একটা বাস্তু ভেবে নিতে হবে, যেখানে আপনি রয়েছেন সেটাই তার ঈশান কোণে আপনি আপনার দেবদেবী রাখবেন, সেইভাবেই বাস্তু ভেবে আপনাকে করতে হবে। আপনার যেমন যারা ব্যবসায়ী তাদের ঈশান কোণ কীভাবে হবে? ব্যবসা তো অনেকগুলো দোকান পাশাপাশি থাকবে, একটা বড় জায়গার উপর কয়েকটা দোকান রয়েছে, প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদা করে তাদের ঈশান কোণ তৈরি হবে, তার আলাদা আলাদা করে প্রতিটা বাস্তু তার আলাদা হবে।
সেইভাবে ভেবে আপনাকে কাজকর্মগুলো করতে হবে। আর বাস্তুটাকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে তার কারণ বাস্তু থেকে সমস্ত ভাবনা, আপনি একসময় আমাদের বাস্তুকে বলা হচ্ছে ভবন। ভবন মানে ভাবনা, আপনি কি ভাবছেন, হ্যাঁ, সেটার উপর কিন্তু আপনি যদি সঠিক ভাবনা হয় তাহলে আপনি সঠিক উন্নতি করতে পারবেন। আপনি যদি উল্টোপাল্টা ভাবতে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার গোলেও যেতে পারবেন না। আপনি যদি আপনার যতই আপনি ভালো বাস্তুতে থাকুন না কেন। হ্যাঁ, আপনি যদি না, বাস্তুর উপর এফেক্ট করবে। আপনি যদি খারাপ বাস্তুতে থাকেন তাহলে ভাবনা চিন্তা আপনার যে কোনোভাবেই গড়বড় হতে থাকবে। এবার গড়বড় হলে কি হবে, আপনি সঠিকভাবে ভাবনা চিন্তা আপনার গড়বড় হলে আপনার মধ্যে সমস্ত কিছুই আপনার যখন আপনার মতো করে সব কিছু না ঘটবে তখন আপনার মানসিক টেনশন বাড়বে, আপনি তখন দুশ্চিন্তাগ্রস্ত হবেন, পাশাপাশি আপনার পারিবারিক সুখ শান্তি ক্রমশই কমে যাবে এবং তারই সেখান থেকে অশান্তি তৈরি হবে। এই জন্য বাস্তুটাকে যে কোনোভাবে ঠিক করতে হবে। আমাদের জন্মপত্রিকাটা তৈরি হয় আমরা জন্মান্তরে যে কর্ম করেছি তার একটা ব্লুপ্রিন্ট হিসাবে ভগবান আমাদেরকে জন্মকালীন একটা জন্মপত্রিকা দিয়ে দেয়। সেখানে আমাদের মানে কাটখোট করা খুব কঠিন কাজ। জন্মপত্রিকার গ্রহদোষ বা সেই সমস্যা থেকে মুক্ত হওয়ার কাজ করা, ইট ইজ এ ভেরি টিপিক্যাল জব, মানে অসাধ্য বলা যেতে পারে। সেক্ষেত্রে আমরা খুব কিছু করতে পারি না। কিন্তু আপনার প্রশ্ন হতে পারে তাহলে কি জ্যোতিষী যে প্রতিকার টতিকার কী ব্যাপার? এরও কিছু ভূমিকা আছে। এর ভূমিকাটা ওই সাবানের মতো। একটা ব্যক্তি যদি কালো ব্যক্তি হয়, সে যদি সাবান না মাখে তাকে কালো আরও বেশি লাগবে। আর যে ফর্সা ব্যক্তি সে যদি সাবান নাও মাখে তাকে ফর্সা লাগবে। এবার কালো ব্যক্তি যদি ভাবে যে আমি আর সাবান মাখবো না তাহলে কী হবে, তাকে আরও বেশি কালো লাগবে, আরও খারাপ লাগবে। কিন্তু ফর্সা ব্যক্তি যে হবে সে কিন্তু সাবান যদি নাও মাখে সে মোটামুটি তাকে অসুবিধা হবে না। এইরকম জন্মপত্রিকা কারো কারো এত ভালো যোগ থাকে, সেক্ষেত্রে তার জ্যোতিষী পরামর্শ বা জ্যোতিষী প্রতিকার না নিলে তার জীবনটা ভালোভাবে কেটেও যেতে পারে। কিন্তু যার জন্মপত্রিকাটা দুর্বল তার জন্য কিন্তু প্রতিকার, এবং প্রতিকারের ভূমিকাটা ওই সাবানের মতো। অনেকে আমাদের কাছে আসে মিরাকেল ঘটানোর আশা নিয়ে, কিন্তু অ্যাস্ট্রোলজি কখনো মিরাকেল করতে পারে না, অ্যাস্ট্রোলজারও মিরাকেল করতে পারে না। কারণ আপনারা ভাবতে পারেন যারা গান ফান, আপনি তো আবৃত্তি শেখান, আবৃত্তি ভালো স্টুডেন্ট কী করে হয়? স্টুডেন্ট তার কোয়ালিটিতে সে ভালো হয়, টিচার সাধারণত গাইড করে, অ্যাস্ট্রোলজার শুধু গাইড করে দেবে। হ্যাঁ, অ্যাস্ট্রোলজার কারো ডেস্টিনি চেঞ্জ করবে না বা তার ভালো পারফরমেন্সও করে দেবে না, তার চেষ্টাটাকে গাইড দেখানোর কাজটা করবে অ্যাস্ট্রোলজার। আমরা সেইটুকুই করি। এবং আমাদের কাছে কিন্তু সাধারণ পাবলিকের আশাটা অন্যরকম থাকে, যে আমরা হয়তো তার ভাগ্য পরিবর্তন করে দেবো বা কিছু একটা, আমি একটা রেমেডি করলেই হয়তো আমার মিরাকেল ঘটে যাবে। বাস্তবে কিন্তু ওটা ঠিক না। সেই যে ধরুন এই যে জন্মপত্রিকা বলছেন, কেউ যদি ওই বাস্তুটা মানে এলোমেলো বাস্তুতে যদি কেউ জন্মগ্রহণ করে থাকে তখন তার জন্মপত্রিকাও বোধহয় এলোমেলো হয়। এর কি কোনো ব্যাপার আছে? একদম। যেটা ভালো জন্মপত্রিকা আমরা দেখি তা সত্ত্বেও অনেক সময় সেই রকম ফল আমরা দেখতে পাই না, সেইভাবে তার অগ্রগতি হচ্ছে না। সেক্ষেত্রে বাস্তুর ভূমিকা না, সেটা যেমন আছে, বলে একটি সন্তান জন্মালো একটি ভুল বাস্তুতে, এর ফলেই তার জন্মপত্রিকার ভুল হতে পারে। আমি এইটা বলছি, একদম প্রথমের কথা বলছি। মানে বলতে যে জন্মপত্রিকা খারাপ হবে না, মানে ধরুন একটি বাস্তু এলোমেলো, সেই বাস্তুতে একটি নতুন সন্তান জন্ম লাভ করেছে, নিশ্চয়ই এলোমেলো বাস্তুতে সে তো তার যে জন্মগ্রহণ করছে তার ডেস্টিনির উপর সে তো জন্মগ্রহণ করছে, কোন সময় জন্মাচ্ছে বা কোন সময় তার, আমি কোন বাস্তুতে বলছি না, সে তো তার ডেস্টিনি, সেক্ষেত্রে কারো হাত থাকে, ডেস্টিনি তাকে নিয়ে আসে। খারাপ সবাই বলে কি যে তোমার কালসর্প যোগ আছে, তার কারণ তুমি একটি ভুল বাস্তুতে জন্মগ্রহণ তোমার হয়েছে, এই কারণে তোমার কালসর্প হওয়ার যোগটা আগেই প্রি প্রেডিক্টেড, মানে আগে থেকেই তাকে কালসর্পে জন্মগ্রহণ করতে হবে, সেটাই মানে বিধাতার নির্দেশ। সেই জন্মান্তরের কিছু তার রয়েছে,
তার কর্ম দোষ আছে, সেই কারণে তাকে কালসর্প নিয়ে জন্মাতে হবে। সেই কারণেই তাকে সেইভাবে প্লেসমেন্ট হয়েছে, সেই টাইমে হয়েছে বা সেই বাস্তু হয়েছে। এক্ষেত্রে বাস্তুর কোনো ব্যাপার নেই, ঘটনা নেই, না। বাস্তুটা এফেক্ট করে আপনার জন্মের পর। এবং সেটাই গুরুত্ব দেওয়া উচিত। কারণ জন্মের সময় কোথায় কে হবে, কেউ হসপিটালে হবে, কেউ প্লেনে হবে, কেউ রেলের মধ্যে হয়ে যেতে পারে, যে না, কোনো আমি জায়গায়। ওই জন্মের মানে প্রসব কথাটা বলছি না। না, প্রসবের সময় থেকেই তো আমাদের কাউন্টিং হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সবকিছু তো আমরা নেটাল চার্ট যেটা বানাচ্ছি সেটা তো আফটার জন্মগ্রহণের পর থেকেই আমরা সেই যখনই সে পৃথিবীতে ভূমিষ্ঠ হচ্ছে তার সেইখানে প্ল্যানেটের পজিশন অনুসারেই তার জন্মপত্রিকা তৈরি হচ্ছে। আচ্ছা আচ্ছা। আর ধরুন তো কেউ ইভেন জানে একটা না। কথা শুনে রাখুন, হ্যাঁ, কেউ খারাপ জন্মপত্রিকা নিয়ে জন্মগ্রহণ করলে সে বাস্তুটাকে ঠিক করে তার জন্মপত্রিকাকে ইরেজ করে দিতে পারে, মানে খারাপগুলোকে ইরেজ করার ক্ষমতা রাখে। কিন্তু ঠিক পাশাপাশি উল্টোটাও করতে পারে, ভালো জন্মপত্রিকা নিয়ে জন্মগ্রহণ করার পরেও কিন্তু খারাপ বাস্তুতে থাকার কারণে তার ওই এটা ভালো হলো না। ওটা অনেক বড় বড় ফ্যামিলিতে হয়। কারণ যেসব পরিবারগুলো ধনী হয় বা যাদের পরিবারে শিক্ষিত মানুষ থাকে, হঠাৎ করে একটা খারাপ জেনারেশন তৈরি হয়ে যায়। তার কারণ কিন্তু নেটাল চার্ট সব ক্ষেত্রে নয়, বাস্তুটাই। কারণ তাদের সংস্কার কম থাকে বা তাকে যে নতুন সন্তান তাকে সঠিক প্লেসমেন্টে তার বাস্তুতে রাখা হয়নি বা বিভিন্ন রকম কারণে কিন্তু এটা প্রচণ্ডভাবে এফেক্ট করতে পারে। সেই কারণে বাস্তুর ওপর ডিপেন্ড করছে অনেক বিষয়। বাস্তুটা এবারে যদি ধরুন কেউ না জেনেই তো করে ফেলেছে, তার তো রেমেডি থাকবে। হ্যাঁ কেউ না জেনেই বাস্তুটি করে ফেলেছে, হ্যাঁ তার রেমেডি তো থাকবে। হ্যাঁ হয় কি আর লোকে ভাঙবে? হ্যাঁ, দুটো জিনিস আপনি শুনে রাখুন, খুব ভালো প্রশ্ন করলেন। বাস্তুর দুটো জিনিস কোনো সংস্কার হয় না। এগিয়ে আসুন। যেটা হচ্ছে ঈশান কোণের ল্যাটিন বাথরুম, হুম, এটাকে আপনাকে ভাঙতেই হবে। আর নৈরিত কোণে এন্ট্রান্স, এই দুটো এমন জিনিস বাস্তুতে কোনোভাবেই একে ইরেজ করা যাবে না। এটা যদি হয়ে যায়, হয় এটাকে বন্ধ করতে হবে, না হলে কিছু একটা ব্যবস্থা নিতে হবে। এটা ঠিক ব্যবস্থা দিয়ে সমস্যা হবে না, এটাকে একেবারেই পার্মানেন্ট ব্লক করতে হবে। এই দুটো সাইডের সমস্যা কোনোভাবেই, যদি ঈশান কোণে এইটা সমস্যা ঘটে তাহলে কিন্তু বলছি হেড অফ দ্য ফ্যামিলি তার প্রচণ্ড সমস্যা হবে, আর ক্যান্সার পেশেন্টও তৈরি হবে ওই বাড়িতে। আর যদি নৈরিত কোণে এন্ট্রান্স হয়, দাম্পত্য কলহ হবে, থার্ড পার্টির আগমন হবে, মানে পারিবারিক সুখ শান্তি ব্যাহত হবে। এর কোনো বাস্তুশাস্ত্র অনুসারেও এর কোনো ব্যবস্থা নেই। মানে ধরুন ঈশান কোণে পায়খানা বাথরুম আছে, তা আপাতত ওইটাকে ইউজ না করে, মানে পায়খানা না করে ধরুন ওইটুকু জামা কাপড় কাচবে, এটাও করা যায় না? না কিছুই করা যাবে না? না, ইভেন শুধু অমনি বন্ধ করে দিলেও হবে না, সংস্কার করে বন্ধ করতে হবে। মানে উগড়ি দিতে হবে। ওর ভেতরে যে প্রোটিন মালপত্র করে রয়েছে ওটাকে পরিষ্কার করতে হবে। তারপরে প্রায় মাসখানিক ধরে দুধ, হ্যাঁ, গঙ্গা জল নিয়মিত দিতে হবে। হ্যাঁ, তারপরে সংস্কার অনেক কিছু জিনিস আছে, এই ধরুন বিভিন্ন ফ্ল্যাট বাড়ির লোক এরকম সমস্যা হয়, ওগুলো কি হবে? আমি এই কথাটাই বলতে চাচ্ছি। না, এই ফ্ল্যাট কেনার আগে একটু চিন্তা ভাবনা করতে হয় এবং চট করে কেনা যে কোনো ফ্ল্যাট কিনে নেওয়া ঠিক হবে না। বাস্তু পরামর্শ অনুসারেই কিনলে তাহলে কিন্তু আপনার সব থেকে ভালো হয়। কারণ যারা বাস্তু বানায় তারা ব্যবসায়িক ভিত্তিতে বানায়, তারা অত সব নিয়মগুলো অনেক সময় ফলো করে না। না, ভালো মানে কি জানেন, মানে আমি জানি না এখানে কেন, ধরুন হিন্দু ধর্মের আমাদের এক রকমের ব্যাপার, আর মুসলিম ধর্ম তাদের আরেক রকম ব্যাপার। এইটা খারাপ হয়ে যায়। তো মালিকটি ছিল মুসলিম, সে তার মতো করে বানিয়েছেন। হ্যাঁ, সে তো অনেক ধর্ম সেটা মানে না, কিন্তু না মানার ফল কিন্তু অন্য লোককেই ভুগতে হয়। একজনের পাপ অন্যকে ক্যারি ফরওয়ার্ড হতে পারে। সেটা আপনাকে অনেকটা আপনার খারাপ গ্রহ দশা চললে এটা হতে পারে, খারাপ জায়গায় আপনার প্লেসমেন্ট হতে পারে, বা যে কোনো কারণে আপনার কোনো কিছু সংস্কারপন্থী বা আপনার সবথেকে ভালো হয় আপনি ভালো যেতে পারবেন কি খারাপ পথে যাবেন, তার পথটা কিন্তু ঈশ্বর আপনাকে করে একটা দেয়, সিগন্যাল দিয়ে রাখে। এবার আপনি কোন সিগন্যালে হাঁটবেন, আমরা সচরাচর সব মানুষই সিগন্যাল ফেল করি, মানে আমরা তার নির্দেশ মতো আমরা চলতে চাই না, পারবো
এই জন্য আমাদের প্রতিদিন একটা প্রেয়ার করা উচিত ঈশ্বরের কাছে। সেটা আপনি ঘুমাতে যাওয়ার আগে প্রত্যেকেই, আমরা এই জন্মে না, জন্মান্তরে আমাদের অনেক ভুল হয়েছে, হতে পারে, আমরা জানি না। আমি ভাবছি ওটা আমি ঠিক করছি, কিন্তু ঈশ্বরের বিচারে সেটা ঠিক হচ্ছে না হয়তো। তার জন্য আমাদের একটা প্রত্যেক কিছু ক্রিয়া করা উচিত, ক্ষমা চাওয়া, এর থেকে বড় কিছু আর হতে পারে না। নিত্য ঈশ্বরকে ক্ষমা চাওয়া, আমার যে কৃতকর্ম, জন্মান্তরে কৃতকর্ম, জ্ঞাত অজ্ঞাত, যেটা আমি ভাবছি আমার থিওরি অনুযায়ী আমি ঠিক করছি, কিন্তু ঈশ্বর সেটাকে ঠিক ভাবছে না, তাহলে তার একটা পাপ বা অভিশাপ আমার লাগবে, আমার জন্মপত্রিকাকে পীড়িত করবে। সেই কারণে আমাদের প্রত্যেকেরই ঘুমাতে যাওয়ার আগে ঈশ্বরের কাছে, সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। যে স্যার ভগবান বা যে যার ঈশ্বর, এই যে দেবদেবীকে বিশ্বাস করে, ক্ষমা চেয়ে একটু যদি চোখে জল ফেলাতে পারে আরও ভালো। যে আমি তো জানি না ভগবান, আমি জন্মান্তরে কি কর্ম করেছি বা কিভাবে আমি কোনো ভুল করেছি কিনা, যদি আপনার দৃষ্টিতে কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে নিজের গুণে আপনি আমাকে ক্ষমা করবেন, আমাকে সমস্ত রকম, এবং আমাকে ভালো পথে চালিত করবেন, যাতে আমি জন্মান্তরের ভুল যেন আমি আর না করি। সেটা প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে হবে, এবং ঠিক ঘুম থেকে উঠেই, অনেকে আমাদের অভ্যাস আছে ঘুম থেকে উঠেই ধড়পড় করে বিছানা থেকে উঠে আমরা বিভিন্ন নিজস্ব কাজে ব্যস্ত হয়ে পড়ি, এটা ঠিক নয়। ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে যে আমি একটা রাত্রি কাটাতে পারলাম, হ্যাঁ, সেটার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার পর ধীরে ধীরে আপনার বিছানাতে আপনি যখনই আপনি জ্ঞান ফিরল তখনই ঈশ্বরকে করলেন। ঘুমাতে যাওয়ার ঠিক আগে যে কথাটা বললেন, ঘুম ভাঙার সময় ঠিক একই কথা বললেন। তারপরে আপনি উঠে একটু ওই যে শিবজি যেমন বসে আছেন দেখুন, ওইভাবে 10 থেকে 10 মিনিট আপনি একদম চুপচাপ বিছানার মধ্যেই স্টে করবেন, সাইলেন্ট। যদি সুন্দরভাবে অমনি বসতে অসুবিধা হয়, কোনো মিউজিক বা যেটা আপনার ভালো লাগবে অ্যাটলিস্ট সেটা শ্রবণ করে আপনি বসে থাকবেন। তারপরে নিজের হাত দুটো দেখবেন, বলবেন করাগ্রে বসতু লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, করমূলে স্থিত ব্রহ্মা গোবিন্দম বা ব্রহ্মা, যেটাই বলতে পারেন, দর্শন একদম বলে আপনি নিজের হাত দেখবেন, নিজের রেখাগুলো দেখবেন, নিজের ভাগ্যরেখা সব দেখবেন। দেখার পর ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আপনার নিজের শ্বাস দুটো দেখবেন, কোন দিকে, ডান দিকে চলছে না বাঁ দিকে চলছে। যেই শ্বাসটা চলবে সেই দিকের পাটা আগে নামাবেন। জেনারেলি মেয়েরা বাঁ দিকের পা আগে নামাবেন, এবং পা মাটিতে ফেলার আগে পৃথিবীকে নমস্কার করবেন, ক্ষমা আমাকে করে দাও, তোমার বুকে পা দিয়ে হাঁটবো। একদম। ওটার পর নিজের কাজে ধীরে ধীরে শুরু করবেন। কাউকে আধ ঘন্টা চেষ্টা করবেন যাতে করে কোনো সাইলেন্ট থাকার চেষ্টা করবেন। এর মধ্যে যদি মনে হয় যে কাউকে কিছু বলার দরকার, তাহলে আপনি একটু পরে বলবেন, একটু নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা বাড়বে। পাশাপাশি আপনি এইভাবে দিনের শুরুটা শুরু করবেন, এবং দিনের শুরু করার পর আপনাকে সারাদিন যাতে আপনার খুব সুন্দরভাবে কেটে যেতে পারে। কিন্তু এটা শনিবারের ক্ষেত্রে কিন্তু সারাদিনই করতে হবে, কারণ আমাদের যারা এই পূর্ব ভারতের আমরা বাসিন্দা, আমাদের দুটো সমস্যা থাকে। আমাদের শনি, রাহু, কেতু, এই তিনটে প্ল্যানেট কম বেশি পীড়িত থাকে। তো আমাদেরকে সেই জন্য শনিবারটা পালন করা খুব জরুরি। শনিবার আমাদের সবসময় একেবারে সারাদিনটা সাইলেন্টভাবে কাটানোর চেষ্টা করতে হবে, এবং সাত্বিক ভোজন, কোনো নিরামিষ আহার, একদম, এবং কোন কনফ্লিক্ট হবে এমন কোনো কাজ না করা, বাড়ির বাইরে না যাওয়ার চেষ্টা করা, যেতে হলে খুব প্রিকশনলি রাহুকাল ইত্যাদি দেখে, শুভ সময় দেখে বেরোতে হবে। এটাই আমাদের একটা প্র্যাকটিসের মধ্যে আনতে হবে। এটা যদি করা যায় তাহলে আপনি যদি বাস্তুটা একটু খারাপও থাকে সেক্ষেত্রেও আপনি অনেকটা বেটার থাকতে পারেন। এই সমস্যাটা আমার ঘরেই আছে, ওই পায়খানা বাথরুম যেটা বললেন, সেটা আমরা বললাম দুটো সমস্যা একদম ব্লক না করা ছাড়া। উত্তর দিক দিয়ে ঘরে ঢোকাটা ঠিক আছে, মানে ঢোকা যখন হচ্ছে দক্ষিণ দিকে মুখ করে, ঢোকাটা হলো দক্ষিণ দিকে মুখ করে, কিন্তু দক্ষিণ দিকে মুখ ওক্ষেত্রে সেই নিয়মটা বলেছিলাম এন্ট্রান্সে, ওই ক্ষেত্রেও নিয়মটা একই আছে। ওই যে 3 থেকে 4 নম্বর এন্ট্রান্সটা হলে আপনার সেটা হয়েছে কিনা, আপনার রুমটাকে আপনাকে মেপে দেখতে হবে। সেখানে 27 ফুটের জায়গায় আপনার 18 ফুট হতে পারে, কিন্তু
তো 9 দিয়ে ভাগ করলে তো 2 ফুট করে হবে। ঘটনাটা হচ্ছে ওই উত্তর পূর্ব কোণের পায়খানা। ওটা তো মেজর সমস্যা, ওটা আপনি যতক্ষণ না বন্ধ করবেন টোটালি, শুধু বন্ধ করে দিলে হবে না, ওখান থেকে পটিগুলোকে বের করে বিশেষ সংস্কার করে আপনাকে বন্ধ করতে হবে। তবেই মানে বন্ধ হবে। ওইটা কি হয়েছে, মানে ওইটা কিন্তু মানে এই যে ধরুন ঘরটা হয়তো 4 কোণা, ঠিক আছে, ওইটা না 4 কোণার একটা বাইরের অংশ হয়ে যাচ্ছে, এটাও একটা ব্যাপার আছে। একদম ওটাও খারাপ। যদি ওটা ঈশান কোণের দিকে হয় তাহলে কিছুটা বেটার হতে পারে, কিন্তু আদারওয়াইজ ঈশান তো এই কোণ হচ্ছে। উত্তর পূর্ব কোণটাই দরজা দিয়ে ঢুকে দক্ষিণ দিকে মুখ করে ঢোকা হলো, ঠিক বাঁ দিকেই পায়খানা বাথরুম। এটা কোনোভাবেই মানে বাস্তুশাস্ত্র নিয়ম অনুসারে সঠিক নয়। এই সমস্যাটা আমি বুঝতে পারছি, বা আমি এটা বলতে জানতে পেরেছি বলেই এটা যেন আমার মনে হচ্ছে। ডাক্তারবাবু কিছু বক্তব্য আছে দিন ডাক্তারবাবু। শোনা যাচ্ছে, এবারে শোনা যাচ্ছে। বাস্তুর কথাই জিজ্ঞাসা করছি। এখন যা শুনলাম যে ঈশান কোণে ল্যাট্রিন বাথরুম করা যাবে না, সেটা ঠিক আছে। যে সিঁড়ি যদি হয়ে যায় ঈশান কোণ দিয়ে ওই পূর্ব দিকে মুখ করে যা বেরোনো হচ্ছে সব হচ্ছে, কিন্তু সিঁড়িটা হয়ে গেছে ঈশান কোণের উপর দিয়ে, এটা কি করা যায় কিনা? আমি শুরুতেই বলেছিলাম হ্যাঁ, যে বাস্তুপুরুষের মাথাটাকে সবসময় হালকা রাখতে হবে আর ব্রহ্মস্থানটাকে খালি রাখতে হবে, এই দুটো প্রিন্সিপাল লঙ্ঘন করা যাবে না। তো বাস্তুপুরুষের উপর যদি সিঁড়ি হয় তাহলে বাস্তুপুরুষের মাথার উপর একটা বড় ওয়েট চাপানো হয়ে রয়েছে, সিঁড়ির ওয়েটটা সব থেকে বেশি হয়। তো ওই ক্ষেত্রে কিন্তু বাস্তুপুরুষ পীড়িত হবে, এবং সেক্ষেত্রে বাস্তুর যিনি হেড অফ দ্য ফ্যামিলি বা যার নামে বাস্তু রয়েছে সেই ব্যক্তি কিন্তু খুব মাথার উপর একটা চাপ অনুভব করবে। অনেক সময় হার্টের উপর চাপ আসে যেতে পারে, ওই চাপটা মাথা থেকে, যেহেতু মাথা থেকে হার্টটা খুব দূরে নয়, সেই ব্যক্তির হার্ট পেশেন্ট বা নিউরো পেশেন্ট মস্তিষ্ক পীড়াতে ভুগতে পারে, এবং অবাস্তব মানে তার মধ্যে মানে অসহনীয় চাপ তার মধ্যে সবসময় থাকবে, এবং তার জীবনটা একটু কষ্টকর হয়ে উঠতে পারে। সেটা তো হলো, সেটা বুঝলাম হলো, কিন্তু তার একদম তো ধরুন এখন সিঁড়ি তো আর ভাঙা যাচ্ছে না, যে এমনিতে কিছু ওই ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো রাস্তা আছে কি? আপনি একটা কথা বলেন। একটা জিনিস, হ্যাঁ, ওই বাড়িটাকে যদি আপনি একটু নর্থে যদি এক্সটেনশন করে দেন, আমাদের একজন ক্লায়েন্ট রাজু ভাই, হ্যাঁ। তার বাড়িতে গিয়েছিলাম, হ্যাঁ। তার বাড়ির এরকম অবস্থা হয়ে গেছে, হুম, তো বাড়িটাকে যদি একটু বাড়িয়ে দেন ইস্টের দিকে, তাহলে কিন্তু বাস্তুপুরুষের ঠিক ঈশান কোণ হচ্ছে না, তখন কিছুটা না, সমাধান হবে। সেটা বাড়ানোর কোনো রাস্তা নেই। তাহলে আর বিকল্প কিছু ভাবা যাবে না। ওয়েট তো আমি সিঁড়ির ওয়েট তো কোনোভাবে হালকা করা যাবে না, না, এই ক্ষেত্রে কিছু রেমেডি নেই। কিছু কিছু পার্মানেন্ট মানে ক্রনিক রোগ, যেটা আপনি ডাক্তারবাবু ভালো বুঝেন, যে অ্যালার্জিকে আপনি সাহায্য করেন, অ্যালার্জেনগুলো যেগুলো করে সেগুলো থেকে দূরে থাকাই ভালো, সেরকমই একদম জেনেটিক ডিফি, এটা বাড়ির একটা জেনেটিক ডিফর্মিটি। এই জন্য আমরা বারে বারে বাস্তু তৈরি করার আগে বাস্তু পরামর্শ নেওয়ার একটা পরামর্শ দিই, কিন্তু অনেকে ঠিক বাস্তু বন্ধটাকেই বাস্তু পরামর্শ হিসাবে দেখে নেয়। বাস্তু পরামর্শ বাস্তুর মধ্যে কিছুটা পার্থক্য আছে, আর বাস্তু ম্যানেজমেন্ট দুটোকে গুলিয়ে দেয়। হ্যাঁ, বাস্তু ম্যানেজমেন্ট আর বাস্তু সংস্কার দুটো গুলিয়ে ফেললে মুশকিল হয়। বাস্তু বন্ধ টন্ধ দেওয়াটা বাস্তু সংস্কারের মধ্যে পড়ে, তো বাস্তুর ইন্টারনাল ম্যানেজমেন্ট আলাদা বিষয়, সেক্ষেত্রে সেটা আলাদাভাবে পরামর্শ নেয়। একটু বাড়িয়ে নিতে বলছেন, কিন্তু বাড়িয়ে নেওয়ার কোনো রাস্তা নেই। সেটা আমি আর কি করা যাবে, সেটা ক্ষমা চাওয়া ছাড়া যা বুঝে যাচ্ছে। হ্যাঁ। এছাড়া আপনার প্রথম একটু কষ্ট সহ্য করেই থাকতে হবে। আরেকটা কথা, ধরুন বায়ুবনে 1 মিনিট, প্রথম 1 মিনিট বায়ুবনে ওই যে ল্যাট্রিন বললেন হয়ে আছে, সেক্ষেত্রে কি ল্যাট্রিন বন্ধ করলে আপনি তো বললেন যে সংস্কার করতে হবে? বাইকনে হ্যাঁ, হ্যাঁ, কোনো কোণেই ল্যাটিন করা ঠিক সেটা না। যাবে না, সেটা আপনি বললেন, সেইটা আর কি বলছি। এখন হয়ে গেছে, সেই ক্ষেত্রে আগে থেকে হয়ে আছে, এখন ফ্যামিলি তো একা নয়, ধরুন 3-4 জন পার্টনারের ফ্যামিলি, সেক্ষেত্রে
কি করা যেতে পারে? বাইকোম থেকে আপনাকে একটু মাঝামাঝির দিকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, ওটা অনেক নেতাদের এরকম আছে আমি জানি। তো আপনি জানবেন আমাদের এখানে একজন বড় চাইল্ড পেশেন্ট অজয় ভৌমিক, হ্যাঁ, ওনার বাস্তুতে আমি গিয়েছিলাম। আচ্ছা। ওনার বাড়ি ওনার কোন মা বাড়িটা? ক্যান্সারে মারা আগের বাড়িটা না না, নতুন যেখানে বাড়ি? এখন যেখানে চেম্বার করেন? চেম্বারের ঠিক পিছনে ওনার বাড়ি। না, সেখানে দুটো জায়গা, ওনার দুটো চেম্বার, একটা বাড়ি, ওটাও নিজের হ্যাঁ বাড়ি। হ্যাঁ, না আর আমি একটা বাড়ি যদি হচ্ছে রেসিডেন্টের বাড়ি, সেই টার্নিং এর কাছে, পরের হ্যাঁ। কাছে একটা বাড়ি, যেটা আমি পুরাতন ওনার বাড়ি। রেসিডেন্ট বাড়িতে গিয়েছিলাম। রেসিডেন্ট বাড়ি, তার সেই পুরাতন বাড়িতে। হ্যাঁ, ওখানে গিয়ে শুনলাম ওনার মা, উনি আমার ক্লায়েন্ট হয়, হ্যাঁ, তো ওনার ওখানে remedy- মা বাবা, ওর ভাই, হ্যাঁ, দাদা সব আমি একসঙ্গেই থাকে। রেমেডি করতে গিয়ে শুনলাম হুম। যে ওনার মা ক্যান্সারে মারা গেছে। তো ক্যান্সারে মারা যাওয়ার আমি সোর্সও দেখলাম। ওনার বাড়ি এই ঈশান কোণে ছিল, মানে রান্নাঘর ছিল, প্লাস ঈশান কোণটা বিভিন্নভাবে পীড়িত ছিল। তো ওনার বাড়িটাকে রিমডেলিং করার জন্য আমি অ্যাডভাইস করলাম। মোটামুটি ওনাদের আরেকজন ওনার ভাইপো ছিল, সে রেগুলার আমার এখানেও আসে। তো তার রিমেডি যে পারিবারিক তারা একটা ডাইভোর্সও হয়েছে, আবার সেকেন্ড ম্যারেজ করে করেছে। কিছু কিছু জায়গাতে না, যাদের জন্মপত্রিকাটা পীড়িত থাকে, তারা যদি ভুল বাস্তুতে থাকে, সেখানে বিবাহ বিচ্ছেদ টিচ্ছেদ অনেক কিছু ঘটতে পারে। তাহলে পায়খানা বাথরুম করার সব থেকে ভালো জায়গা কোন দিক? পশ্চিম দিক, মিডিল, পশ্চিম দিকে মিডিল পোর্শন, যেটা ওনার কথা অনুযায়ী কোনো বাড়ির কোণে বাইরে করা করতে যাবে না। পারলে অতি উত্তম। যদি সেই ধরনের সুযোগ না থাকে, আপনি চাইছেন যে কোনো কোণে করা যাবে না। মিডিল। যদি ভেতরেই করতে হয় তাহলে ওয়েস্ট অফ মানে এখন ব্যাপারটা হচ্ছে প্রত্যেক মানুষের তো সিঙ্গেল ম্যান এক দুজন করেই থাকে। এখন রাতে ধরুন কেউ নেই বাড়িতে, সেই জন্য সবাই বাড়ির ভিতরে এখন ল্যাট্রিন। ওই আগে পশ্চিম বাইরে দিক ছিল। ঘেঁষা মিডিল অফ দা করে আপনাকে করলে এটা হচ্ছে ওনার কথাতে বললেন তো, ফ্ল্যাট বাড়িতে সেটা কোনো সম্ভব। কোণে করা যাবে না উনি বললেন। হয়তো সেটা নিজেদের বাড়িতে করা সম্ভব, কিন্তু যারা ফ্ল্যাট বাড়িতে থাকে তাদের তো ওই 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 ফ্ল্যাট কেনার আগে একটু বাস্তু কনসাল্ট আমি করে না দেখে কিনতে হবে আপনাকে। তাহলে তোমাদের বাস্তু- ওইরকম হয়ে গেছে। আমাদের পরিস্থিতি এটাই। সেই জন্য আপনাকে এই জন্য কষ্ট, আপনার হয়তো জন্মপত্রিকাতে এরকম কিছু খারাপ কষ্ট যোগ নেই। বাইকনে মোটামুটি আপনার ল্যাট্রিনটা বন্ধ করতে হবে। হ্যাঁ বন্ধ করে সেটাকে ওয়াশ করে হ্যাঁ, 1 মাস ধরে না ঈশান কোণের ক্ষেত্রে ওটা বলেছি, ওখানে থেকে মালপত্র করে ভালো কিছু জিনিসপত্র ঢালার পর তারপরে আপনি ওটাকে ভালো মাটি দিয়ে দিয়ে মানে আপনি ওটাকে ফিল আপ করবেন। কিন্তু ঈশান কোণটাকে আরো বেশি প্রিকশনারি নেওয়া উচিত, যেহেতু ওখানে বাস্তুপুরুষের মাথা থাকে। ও পেছন দিকটাতে অতটা না করলে মোটামুটি পরিষ্কার করে বন্ধ করলেই হবে। আর ওই কোণটা পীড়িত হলে আমাদের কিডনি পেশেন্টও হয়, যে কারণে যাদের ধরো ভেনাস দুর্বল থাকে, যাদের কিডনি, আমরা মেটাল চার্ট রিড করলে বলে দিতে পারি যে এই রুগীটা, এই পেশেন্টটা কিডনি রুগী হওয়ার যোগ আছে। এবার ধরো সে হয়তো রুগীটা রোগ ধরা পড়ার কথা 50 বছর বয়সে, হ্যাঁ, যদি ওখানে ওই দিকটা ওই রকম যদি বাস্তুটা খারাপ হয়, তার রোগ হয়তো 30 বছরে ধরা 30-40-এও হতে পারে। হ্যাঁ এসে যায়। মানে সেটা এগিয়ে চলে আসবে, মানে এরকম প্রবণতা বেড়ে যাবে। ওটাকে বন্ধ করে দিয়ে, যেটা আপনার কথা অনুযায়ী, তারপর মোটামুটি না ব্যবহার করলে ঠিক আছে, পেপারটা ভরে দিতে হবে। আর মিডিলের দিকে করলে, পশ্চিম পাশে মিডিলের দিকে করলে ভালো। আর সবসময় বাস্তুটাকে ভালো করার জন্য পশ্চিম দিকটাতে জলের কিছু ব্যবস্থা থাকলে এরকম চিন্তা ভাবনা, পুকুর টুকুর যদি থাকে হ্যাঁ, তাহলে খুব ভালো হয়। এইরকম জায়গাতে বাস্তু করার জন্য ভাবতে পারে। আর উত্তর দিকে জলের কিছু ব্যবস্থা আছে, এরকম হলে ভালো হয়। ছাদের যে জলগুলো, যেগুলো সাধারণত মানুষ কি করে, পিছন সাইডে ব্যাক সাইডে জল ফেলে, সেক্ষেত্রে কারো কারো দেখা গেল যে না, জলটা দেখা গেল ওই ঈশান কোণ দিয়ে বেরোচ্ছে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই? না, জল ঈশান কোণে পড়লে কোনো অসুবিধা সমস্যা নেই? না। তবে বাস্তুর আরেকটা নিয়ম আমি বলতে ভুলে গেছি, যে বাড়িটা যখন বানাবেন একটা হাইটের, মানে মেজের লেভেলটা একটা হাইট করতে হয়। মানে সবসময় ঈশান কোণটা হচ্ছে লো হাইটে থাকবে, আচ্ছা, আস্তে আস্তে করে বাড়তে বাড়তে আপনার দক্ষিণ পূর্ব কোণটা হবে সব থেকে হাইয়েস্ট, মানে দক্ষিণ দিকটা একটু 1 মিটার হ্যাঁ, সে মানে ঢালটা যেন ঈশান কোণে থাকে। হ্যাঁ, বা উত্তর দিকে থাকবে, কিন্তু ধীরে ধীরে আপনাকে বাড়ির মেজের লেভেলটা 1 ফিটের উপর, মানে মিনিমাম 1 ফুট দক্ষিণ দিকে হাইট বেশি করতে হবে বাস্তুর ভূমিটা। এখন ধরুন ছাদ করলে তো 1 ফুট অতটা হাইট করবে না, করতে পারলে ভালো। ভালো, কিন্তু না, আপনি মেজটা করুন, ছাদের কথা আমি বলছি না।
হ্যাঁ নিচটা হ্যাঁ। নিচটা সেটা হ্যাঁ, সবসময় আপনি নর্থের দিকটা, উত্তর দিকটাকে ঢালু করবেন, সাউথের দিকটাকে হাইট করবেন। প্যারালাল ভাবে আপনার কিন্তু ইস্টটা একটু ঢালু হবে, কিন্তু ওয়েস্টটা একটু উঁচু হবে। মানে যেখানে 1 ফিটের জায়গায় 1/2 ফিট বা 1 ফিটের জায়গায় 1.5 ফিট পর্যন্ত হাইট করলে ভালো হয়। মানে নর্মাল ধরো সাপোজ আপনি উত্তর দিকটা 4 ফিট করলেন, শুনেন, উত্তর দিকটা 4 ফিট করলেন, আপনাকে ওয়েস্টটা করতে হবে 5 ফুট, আর সাউথটা করতে হবে 5.5 ফুট। আচ্ছা। একদম আদর্শ। আর ঈশান কোণটার যেটা সমস্যা বললাম, এখন ধরুন আমি যদি 3 ফুট বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে সেখানটায় যদি একটা মন্দির মানে ঠাকুর রাখা যায়, এবং কিছু করা গেলে কিছুটা কি হতে পারে? কিছুটা হবে, আচ্ছা আচ্ছা এটা ভালো, অনেকটা ভালো। আচ্ছা। আর ল্যাটিনটা মোটামুটি বন্ধ করতে হবে। একদম, এর কোনো বিকল্প না, নেই। আমি ঈশান কোণের কথা বলছি না, আমি যেটা বায়ুকোণের কথাই বলছি। না, বাইকনে যদি ওদিকে বাড়িয়ে ওটাকে কোণের মাঝামাঝি না হলে আপনি যদি নর্থে বাড়িয়ে দিলেন, তাহলে তো অলরেডি ওটা পুরো কোণে থাকলো না, তখন তো সাউথে ওয়েস্টে চলে এলো, তখন ঠিক আছে। আপনি যদি বাড়িয়ে দিতে পারেন সেক্ষেত্রে না, যেটা আমি দেখলাম ঈশান কোণটা বাড়ানো যাবে, সেটা আপনি করুন, কিন্তু বায়ুকোণটা বাড়ানো যাবে না, না তাহলে আপনাকে ওখানে বন্ধ করতে হবে। বন্ধ করতে হবে। কাকিমা কিছু বলুন। আমার বলার মতো বাবা কিছু নেই। না না, আপনার বাড়ির বাস্তু দোষ আছে আমি জানি, কিছু বলুন। আরে এতগুলো আমারও তো ভাবছি ওই কোণেই তো আমার বাথরুম আছে। ঈশান কোণটা বাড়ি দিলাম, বায়ু কোণে আমার 8 ফুট 10 ফুটও বেড়ে গেল। হ্যাঁ। বেড়ে নিয়ে আমি উপরতলায় যদি ঠাকুর মন্দির করি, হ্যাঁ হ্যাঁ, তাতে কোনো কিন্তু ঈশান কোণে আগে সিঁড়ি ঘর হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ, সেই পজিশনে অসুবিধায় পড়ে গেছে। না আপনাকে বাড়াতে হলে তো আপনাকে মেন তো বাস্তু যেখানে তৈরি হয়েছে, মানে আপনার ইটটা যেখানে গাঁথা হয়েছে ওইটাকেই ধরতে হবে, হ্যাঁ নিচ থেকেই ধরতে হবে। বাড়ি দিয়ে আপনি ওইভাবে না 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 না, আমি নিচ থেকে নিচে পূর্ব দিকে বাড়িয়ে দিয়েছি, তাহলে সমস্যা ঠিক হয়ে যাবে। পূর্ব দিকে বাড়িয়ে কিচেন রুম এর মতো হয়ে গেছে, হুম, হ্যাঁ, উপরতলাটায় ঠাকুর মন্দির হয়ে গেছে, কিন্তু এখন তাহলে সিঁড়িটা ধরুন মিডিলে হয়ে যাচ্ছে, একদম। যেতে পারে কি? আর ওইটাই তো ডাক্তারবাবু বলছি। যেরকম বলেছেন আর কি, হ্যাঁ, এটা ওটাই কি তো হয়েছে উনি বললেন না প্রথম থেকে যে বাস্তু দেবতা সে তো উপরে শুয়ে নি, সে উপরে নিচে শুয়ে, কথাটা মন দিয়ে শুনে না শুনে না, নেন। সেটা ঠিকই তাহলে আছে। তার মাথার চাপ কমাতে হলে আমি উপরে বাড়াইলে কি হবে? চাপ তো তার আমি নিচে নিচে থাকবে। বাড়িয়ে দিয়েছি, আচ্ছা, নিচে এটা আমার করলে রুম বেড়ে গেছে, নিচে আমার কিচেন রুম বেড়ে গেছে। কিচেনের দিকে করবেন। হ্যাঁ? কিচেন তো কিচেন এখন তো করা ঈশান যাবে না কোণে বললো, করবেন। সে তো তাতে কি অগ্নিকোণে, হবে? সে তো যেতে হবে অগ্নিকোণে। কিচেন ও যদি ঈশান কোণে হয়, অগ্নিকোণে সবকিছু আছে, কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থাটা ওই কোণটা মোটামুটি এখন সেরকম সেটিং হয়নি, মোটামুটি এ করে উপরতলাটা মন্দির করে কিন্তু দিয়েছি। ওখানে খাওয়াও তো যাবেন, কারণ আমি ওই জায়গাটা পবিত্র, আপনি ওই জায়গাটা ভালো হচ্ছে খাওয়া যাবে না, এই তো। মেডিটেশন করা, খাওয়া যাবে কিন্তু নিরামিষ Student খেতে পারেন। ওই মাংস খাবে ওখানে, হ্যাঁ, কেমন হবে? স্টাডি রুম করবেন, হ্যাঁ? গেস্ট এলো একটু বসালেন, ভালো আর ধার্মিক আলোচনার কিছু পরিবেশ, পড়াশোনার পরিবেশ, বয়স্ক মানুষ যারা সাংসারিক জীবন থেকে মানে দূরে চলে এসছে তাদেরকে আপনার সময় হবে আমার ওখানে যাওয়ার, এটা একটু জানতে চাইছি। যেতে হবে। আমি এত দূর থেকে যদি এত খোঁজ করে আপনি আমার এখানে আসেন, আপনার কাছে তো যেতে কবে হবে। যাবেন? সেটা আমি বলতে পারছি না। যাবো বলেছি, এখন যাবো। ফোনে যোগাযোগ ফোনে যোগাযোগ আরো হবে। আমি একটা কথা বলি, যেদিনকে আমার বাড়িটা রেজিস্ট্রি হবে সেদিন কিন্তু আপনি আমার কাছে যে পৌঁছেছেন, এটা এই যোগটা আপনার সঙ্গে আমার ঘটেছিল। কিন্তু তারপরেও হয়নি। এই যে বললেন না যে ঈশ্বর হচ্ছে সবাইকে পাঠায়, কিন্তু কে কাকে কাজে লাগাতে পারে, সেটাও একটা ব্যাপার। এটা বসে বসে বলছি। আপনি যেদিনকে ওই সব হচ্ছে সেদিন আপনি পৌঁছে গেছেন, কি আপনি আমাকে ওই একটা আপনার একটা শিব একটা যে ওই স্ট্যাচু, ওই যে আপনি মেমেন্টো আমাকে দিয়ে এসেছিলেন, কিন্তু আমি আপনার সাথে কথা বলতে পারিনি। যাই হোক, যতটা সংস্কার করা যায় দেখুন, মোটামুটি আপনারা যেহেতু ওটা কি ওই ফ্ল্যাট কিনছেন? হ্যাঁ, কিন্তু ফ্ল্যাট কিনলে যেটা হ্যাঁ। যদি বলেন যে মুসলিম লোক করছিল তাহলে ব্যাপারটা আলাদা, কিন্তু আমার কিন্তু আমার মুসলিম লোকের তো জানি, তাদের কি হচ্ছে, maximum তারা তো flat উল্টা, মুসলিম তাদের লোক। সব উল্টা। এখানে কি হচ্ছে, তাদের সব উল্টা। মধুবাবুর আর কোনো জ্যোতিষ সংক্রান্ত কোনো প্রশ্ন আছে? আপনি তো ভালো ভালো প্রশ্ন করেন। হ্যাঁ জ্যোতিষ তাকে সংক্রান্ত বলে- বলুন, জ্যোতিষ তো আচ্ছা বলবো, কিন্তু ডাক্তারবাবুদের একটু তো জ্যোতিষ সম্বন্ধে আলোচনার একটু ব্যাপার ছিল। কিছু ডাক্তারবাবু কোনো বক্তব্য রাখবেন? না, বক্তব্য আমি আর কি রাখবো, এখানে তো সবাই যা শুনলাম, যেটুকু শুনেছে ম্যাডাম কিছু কথা যে শুনেছি, আর বেশি শুনি না, আর আপনার কথা শুনলাম। তাতে এখানে আমরা যেটা আজকে নিজেদের প্রত্যেকে ভালোর জন্য হয় যাতে সেই হিসাবে এসেছি,
অপরের ভালো কথা কেউ ভেবে আসিনি। হ্যাঁ, যেটা আমরা নিজের কিন্তু জন্যই এসেছি। প্রশ্ন হচ্ছে আমি আলোটা জ্বালবো, আমার পাশের বাড়ি আলো জ্বালে যেন, এটা আমরা খুব কম চিন্তা ভাবনা আছি। যাতে বরং প্রতিবেশী কাতে বলায় যায় সেটা আমরা ভাবি। যাই হোক, সেটা সবার কথা বলবো না। অনেক মানুষ আছেন এখনো হয়তো ভাবে আমি আলো জ্বাললে আমার প্রতিবেশী যেন আলো জ্বালে, এটা কিন্তু আমরা ভাবতে পারি বা ভাবা উচিত। আর একটা কথা যেটা বললেন, হ্যাঁ সত্যি আমরা সারাদিনে যে সমস্ত কর্ম করি, নিজেকে যদি বিশ্লেষণ করি আর কি, যে আমরা সারাদিনে যে কর্মগুলো করলাম কতটা ভালো করলাম কতটা খারাপ করলাম। যদি আমি দেখি যে 100টা কাজের মধ্যে আমার 50টা ভালো 50টা খারাপ হলো, তাহলে মোটামুটি মিডিল জায়গা আছে। আর যদি দেখা যায় যে 40টা কাজ আমি ভালো করলাম 60টা খারাপ করলাম, তাহলে আমি কিন্তু পিছিয়ে যাচ্ছি একদম। আর যদি আমি 60টা অন্তত কাজ ভালো করি 40টা কম খারাপ করি, তাহলে আমি আস্তে আস্তে এগোবো। ব্যালেন্স করে চলতে তাহলে কি হবে, আমি আস্তে আস্তে হয়তো এগোতে পারি। পজিটিভ কথা আর কি। এটা আমি একটু বিজ্ঞানের আলোকে বলি। আমাদের যখন ছোট থাকি তখন আমাদের ওয়েটটা হু করে বাড়ে, আমাদের তখন ওই নাইট্রোজেন কনজাম্পশন মানে এটা বাড়ে, প্রোটিন গ্রোথ হয়। আবার একটা নির্দিষ্ট বয়সের 40-50-এর কাছাকাছি গিয়ে আর অতটা হয় না, ওই 20 থেকে 30-এর মধ্যে একদম ফিক্সড ওয়েট হয়ে যায়, মানে নাইট্রোজেন নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স হয়। আবার যখন বয়স হয়ে থাকে তখন নেগেটিভ মানে 60-এর উপরে গেলে তখন আরো হু করে শরীরের ওজন কমতে থাকে, মানে তখন খারাপ হয়ে যায়। আমাদের উচিত একটা ব্যালেন্স করে চলা। যদি ডাক্তারবাবুর মতো যদি আমি এটা ভেবে চলি, মানে ছোটোবেলার মতো যদি আমরা সারা লাইফটা কাটাতে পারি, মানে সবসময় পজিটিভ, আমার ভালো কাজটা বেশি হবে, ওজনটা বাড়বে। আপনার ভালো কাজ ভালো হলে আপনার যে জন্মপত্রিকা যে খারাপ আছে সেটা কিন্তু ইরেজ হতে থাকে। এটা এ প্রসঙ্গে আমি আরেকটা কথা বলি, আমাদের জন্মপত্রিকাটা আমাদের রান করে 3টে কর্মের উপর। একটা সঞ্চিত কর্ম, একটা প্রারব্ধ কর্ম, আর একটা হচ্ছে কৃত কর্ম। মানে আমার রেজাল্ট আসবে এই 3টে কর্মের পাঞ্চিং। আমাদের দুটো কর্মের উপর কোনো হাত থাকে না, যেমন প্রারব্ধ কর্ম, সঞ্চিত কর্ম। সেটা জন্মান্তরে আমি কি করেছি সেটা আমারও মনে নেই বা কারোর মনে থাকা উচিত। প্রারব্ধ, হ্যাঁ, এটা ফ্যামিলিগত আসছে। হ্যাঁ, ফ্যামিলির ভালো কাজকর্মের উপর ডিপেন্ড করবে, সে নিজে কি ভালো কর্ম করেছে তার উপর ডিপেন্ড করে দুটো কর্ম উপর আমাদের যেটা ব্লুপ্রিন্ট ভগবান আমাকে জন্মকালীন দিয়ে দেয়। কিন্তু এটাকে ইরেজ করার ক্ষমতা কেবলমাত্র মানুষেরই আছে। অন্যান্য প্রাণীরা তারা সঞ্চিত প্রারব্ধ কর্মের উপরই তারা চলে। কৃতকর্ম তারা মানে যে করে সেটা সংস্কার করতে পারে, মানে কৃতকর্ম করার মতো সংস্কার বা প্রেয়ার করে জন্মান্তরের কর্মফলটাকে ইরেজ করে দেওয়ার মতো আলাদা তাদের কিছু কন্ট্রিবিউশন থাকে না। মানুষ থাকে কারণ মানুষ ঈশ্বর বিশ্বাসী, ঈশ্বরের কাছে ক্ষমা চাইলে তো ঈশ্বর একটা কিছু করবে। কারো কাছে যদি আপনি দিনের পর দিন ক্ষমা চাচ্ছেন, সে তো আপনাকে একটু ঘুরে দেখাবেন, সেটা কেবলমাত্র মানুষ করতে পারে। এবং মানুষ এই কারণে ঈশ্বরের কল্পনা করেছে। অন্যান্য প্রাণীরা কিন্তু কোনো সেই ধরনের ঈশ্বর বা ওই সাধারণ তাদের দুটো 3টে কর্ম তারা প্রধান, তাদের বুদ্ধি নেই। হ্যাঁ, মানুষের এই কর্ম ভালো দেবত্ব আত্মা লাভ করতে পারে। মানুষই একমাত্র প্রাণী যেটা দেবতার সঙ্গে কানেক্টেড হওয়ার ক্ষমতা রাখে। এই ক্ষেত্রে মানুষের এই অপরচুনিটিকে নিতে হবে। মানুষ যদি ইচ্ছে করে যে জন্মান্তরে যে কর্মফলটা তার নেগেটিভ আছে সেটাকে ওই যে কালসর্প বলছিলেন, কে মাঙ্গলিক দোষ বা বিভিন্ন ধরনের 7.5 মানে গ্রহণ দোষ, হ্যাঁ শনির 7.5টা কিভাবে এফেক্ট করবে সেটা কিন্তু নেটাল চার্টের বলবত্তা শনির এফেক্ট। আমাদের কলিযুগে শনিকে একটা বিচারক গ্রহ হিসাবে দেখা হচ্ছে। মানে আমাদের তো মানুষ বিচারক আছে, মানুষের বিচার অনেক সময় পক্ষপাতিত্ব হতে পারে, কেউ টাকা পয়সা দিয়ে, যেমন সব আমাদের বর্তমানে কি হাইকোর্টে যে বিচারটা হচ্ছে সুপ্রিম কোর্ট সেখানে সব খারিজ করে দিচ্ছে, স্টপ করে দিচ্ছে। তার কারণ কি, সেখানে বড় বড় লোকরা যাচ্ছে, টাকার একটা বড় বান্ডেল নিয়ে যাচ্ছে, বড় বড় উকিল ধরছে, বিভিন্ন রকম করে বিচার হয় না। হ্যাঁ, প্রকৃত ন্যায় বিচার মোটামুটি ধামাচাপা হয়ে যাচ্ছে। কিন্তু ঈশ্বরের বিচারের জন্য, ঈশ্বরের বিচার কিন্তু ওই রকম হয় না, কেউ ধামাচাপা দেওয়ার কোনো ব্যবস্থাই নেই। মানে ঈশ্বর বিচারের জন্য একটা প্ল্যানেটকে নির্দিষ্ট করেছে, সেটা হচ্ছে আমাদের আকাশমণ্ডলের শনি, স্যাটার্ন বলে প্ল্যানেটকে নির্ধারিত হয়েছে। তো ওর বিচারের কাছে কিন্তু আমাদেরকে একদিন না একদিন 30 বছর অন্তর কিন্তু আমাদের ওর বিচারের মধ্যে দিয়ে আমাদেরকে পার হতে হবে। এবার
এই বিচারটা কার কেমন এফেক্ট হবে সেটা কৃতকর্মের উপর ডিপেন্ড করছে। আগের জন্য কর্মের উপর আমাদের কোনো হাত থাকে না, মানে আমরা তাকে কিছু তেমন কিছু মানে করতে পারবো না। কিন্তু আমি যদি ধরো এজন্যে আমি যদি একটা ন্যায় নীতি ফলো করে চাই, বা আমার কাজকর্মটা যদি খুব সংস্কারপন্থী হয়, আমি যদি বিবেক বিবেচনা করে কাজ করি, তাহলে কিন্তু আমি আমার জন্ম জন্মান্তরের কর্মফলের যে নেগেটিভ প্রভাবটাকে সেটা কিছুটা লাঘব করতে পারবো। তো সেই কারণে আমাদের প্রত্যেকের মানে ইচ্ছা হওয়া উচিত বা প্রত্যেকের সাধনা হওয়া উচিত যে জন্ম জন্মান্তরে আমাদের যে ভুলটা হয়েছে সেটা যেন আমি এই জন্মে বা জ্ঞাতভাবে না করি, সেটাই। এবং সেটা সহজে হবে না, ওই ঈশ্বরের সাধনায় থাকলে হবে, সেই একমাত্র পারে আপনাকে সঠিক দিশা নিয়ে। কারণ আপনি ভাবলেন বাড়ির বাইরে ভাবলেন যে এটা করব, বাড়ির মধ্যে এসে আপনার চিন্তার ভাবনা উল্টো হয়ে গেল, ওই বাস্তু দোষের জন্য হতে পারে অবশ্যই। এই কারণে বাস্তুর মধ্যে নিয়মিত কিছু ক্রিয়া করা উচিত বাস্তুটাকে ভালো করার জন্য, যেমন নিত্য সুগন্ধি আতর দিয়ে মানে একদম নিয়মিত করা উচিত, লবঙ্গ এসব নাকি পুরানো। হ্যাঁ, আর ঈশান কোণে যেসব বাড়িতে খুব মেজর দোষ আছে, ঈশান কোণে একটা একটা কৌটোই করে কিছুটা সুন্দর লবণ আর একটু ফিটকিরি রেখে দেওয়া উচিত। বাথরুমে রেখেছি, বাথরুমে ঈশান কোণটাও রাখবেন যাতে করে সহজে জল না লাগে, বা যদি ওটা ডিজলভ হয়ে যায় মাসখানিকের পরে যদি ওটা গুলিয়ে যায় তখন ওটাকে আবার ফেলে দিয়ে আবার নতুন করে বাথরুমের আর ঈশান কোণ নেই, ভিতরে ঈশান কোণে রাখা যাবে না, যেখানে মেনলি ঈশান কোণে রাখা দরকার। বাথরুমে দেখা যাচ্ছে দক্ষিণ। আর নিয়মিত বাড়ির মেঝেটাকে ওই ফিটকিরি আর ওই রক সল্ট যেটা সন্দক লবণ ফেলে পরিষ্কার মানে মুছতে হবে, এতে বাস্তুর নেগেটিভ ঊর্জাটা অনেকটা সাফ হয়ে যাবে, মানে শোষণ হয়ে যাবে। আরেকটা জিনিস, বাড়িতে কোনো অপ্রয়োজনীয় জিনিস যেগুলো কাজে লাগে না সেগুলোকে জড়ো করে রাখা ঠিক, এতে বাস্তুর নেগেটিভ এনার্জি বেশি তৈরি করে। বিশেষ করে জং ধরা লোহা টোয়ার জিনিস ছাদে রাখা একেবারে ক্ষতিকারক, এতে রাহুর এনার্জি বাড়বে, বাড়িতে মানে যে কোনো হুটহাট বিপদ ঘটবে, ইলেকট্রনিক্স জিনিস নষ্ট হয়ে যাবে, ক্ষয়ক্ষতি হবে, বাজে খরচ বেড়ে যাবে। এই জন্য বাড়ির পরিবেশ একদম নিট অ্যান্ড ক্লিন হওয়া উচিত। আর বাড়ির মধ্যে যেটুকু প্রয়োজন সেইটুকু জিনিস রাখা উচিত। মেয়েদের এটা আপনি খারাপভাবে নেবেন না, কেউ নেবেন না, যে অনেক মেয়েদের একটা শাড়ি কেনা আর একটা ট্যাঙ্ক বন্দি করার একটা অভ্যাস থাকে, সে আত্মীয় স্বজনকে দেখানোর জন্য যে আমার দেখো দুটো ট্যাঙ্ক তিনটে ট্যাঙ্ক আমার শাড়ি ভর্তি হয়ে গেছে। এগুলো এই অভ্যাসটা অত্যন্ত খারাপ, তার কারণ যে শাড়িগুলো আপনি ওইভাবে রেখে দিয়েছেন দীর্ঘদিন ব্যবহার করেন না, ওখান থেকে নেগেটিভ এনার্জি আসে। ইভেন শুধু শাড়ি নয়, এটা বইয়ের ক্ষেত্রেও সেই। আমার একটু আপনি দেখলে বুঝতে পারবেন আমার নেটাল চার্টের রাহুটা খুবই খারাপ, মানে আমি ইচ্ছা থেকেও পারছি না। আমার এই বই প্রীতি রয়েছে বলে আমি অনেক পুরনো বই টই আমি একটা করে রেখেছি। এটা কিন্তু পুরানো বইগুলো ঘর থেকে বিক্রি করা দরকার যদি না হয় তাহলে আপনাকে নিয়মিত পরিষ্কার করা দরকার, মানে ওর মধ্যে যে হ্যাঁ ওগুলো কিন্তু নেগেটিভ দিয়ে করে। যেহেতু আমার মন্দিরের কাজ টানা হচ্ছে বলে আমি কিন্তু করতে পারছি না, কিন্তু এটা কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে এটা ঠিক নয়। তো বাড়িতে যত অপ্রয়োজনীয় জিনিস থাকবে সেগুলো যদি বিক্রির যোগ্য হয় বিক্রি করে দেওয়া, দানের যোগ্য হলে দান করে দেওয়া, ব্যবহারযোগ্য হলে ব্যবহার করা। মানে জুতো অনেক কিনে ফেলে এবং জুতোগুলোকে ঠিকঠাক করে রাখে না, ছড়িয়ে ছিটিয়ে রাখে, এটাও কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে ঠিক নয়। প্রয়োজনের বেশি জিনিসপত্র বাড়িতে না রাখে, কিছুই না করা। এবং আরেকটা জিনিস, রাহুকে ভালো করার জন্য নিয়মিত টাটকা জিনিস খাওয়া উচিত। অনেকে ফ্রিজের অভ্যাস চলে আসার জন্য রাহু নেগেটিভিটি বেড়ে গেছে। দুটো জিনিস বর্তমান সময়ে খুব রাহুর নেগেটিভ এনার্জিটাকে বাড়াচ্ছে, সেটা একটা হচ্ছে ফ্রিজের খাবার আর হচ্ছে মোবাইল। এই রাত্রি দেখে যারা মোবাইল দেখে তারা কিন্তু রাহুর এনার্জিকে সাফ করছে। যাদের মধ্যে এই ধরনের অভ্যাস তৈরি হচ্ছে তারা কিন্তু তাদের মেটাল চার্জ, ছেলেপুলেরা পড়াশোনা করা আলাদা আর মোবাইল ঘাঁটা। অনেকে মোবাইলে পড়তে পারে, সেটা পজিটিভ ধরা যেতে পারে, কিন্তু অনেকে আনওয়ান্টেড সাইট করছে বা অনেকে টাচ খেলছে মোবাইলে, সব কিছুই করছে তারা, সেইগুলো প্র্যাকটিসের মধ্যে। এবং কোনোটাই রাত্রি মানে হেলদি প্র্যাকটিস লাইফ আমাদের ডিল করা উচিত। আমাদের প্রত্যেকেরই রাতের খাবার 8টা থেকে 9টার মধ্যে, ম্যাক্সিমাম 10টার মধ্যে করে নেওয়া উচিত। খাওয়ার পর 1 ঘন্টা বিভিন্ন ধরনের ধর্মীয় বইপত্র বা কিছু পড়া, আর 11টার মধ্যেই
শয়ন কক্ষে চলে যাওয়া উচিত। এটা যদি কেউ না করে তাহলে কিন্তু সে রাহুর এনার্জি সাফ করবে। অনেকে বলে রাতে ঘুম আসছে না, তার জন্য কিন্তু দিনের ঘুমটাকে এড়ানো উচিত। হ্যাঁ, এমন হবে যে বই পড়তে পড়তে আপনি কবে কখন ঘুমিয়ে পড়ছেন মানে বুঝতেই পারবেন না। এরকম প্র্যাকটিসটা যদি আপনার লাইফ হয় তাহলে দেখবেন আপনার অনেকটাই নেটাল চার্টের খারাপ দশা চললেও আপনি কিন্তু অনেকটা ভালো থাকতে পারেন। এইগুলো কিছু কিছু ভালো অভ্যাসের মাধ্যমে আমাদের জন্মপত্রিকাটার খারাপ গ্রহ দশাগুলোকে আমরা ইরেজ করতে পারি। এটা আমাদের প্রত্যেকের প্র্যাকটিসের মধ্যে আনা উচিত। তুমি কিছু বলবে? না, ওই যে বলছেন ঈশান কোণে, এরকম সুইচটা নিচে নাও, একটু বলবো না? নিচে নাও। নিচে লাগানো আছে। বলো না একটু নিজের কথাটা। হ্যাঁ, পরে শুনতে। হ্যালো, বলছি এই যে বলছেন ঈশান কোণে মানে বাথরুম আর রান্নাঘর একদম নিশ্চিত। নিষেধ। সেই সূত্রে বলছি ঈশান কোণে রুম আছে, রুমের মধ্যে সেখানে রান্নাঘরের কিছু হয়নি, খাবার খাওয়া হয়। রান্না করে নিচে রুমের মধ্যে খাওয়া, সেটা কি ঠিক না? অতটা আদর্শ ভালো জায়গা নয় খাবার জন্য। তোমার কিচেনকে ব্যবহার করাটাই ভালো।